সৌরভ, আমাদের জীবন হয়তো এখানেই শেষ। এই মায়াজাল থেকে বের হওয়ার আর কোনো রাস্তা নেই। শোনা যায় এই মায়া গ্রামে যারা একবার পা বাড়ায় তারা আর কোনোদিন জীবন্ত ফেরে না। কিন্তু কেন, কি ঘটেছিল এই অভিশপ্ত গ্রামে? রাত নামলে টফি টুনসের দুনিয়া জেগে যায়। ওহো পৃথা, তোমার এই 5 মিনিট করতে করতে পুরো আধ ঘন্টা পার হয়ে গেল। আরে হাইওয়েতে যে এই সময় জ্যামটা থাকে সেটা কি মাথায় আছে? আমাদের বের হতে হবে, কিন্তু বড্ড দেরি হয়ে যাচ্ছে। উফ, একটু থামো তো দেখি। পুরুষ মানুষদের এই এক স্বভাব, খালি তাড়া দেওয়া। বিয়ের পর সুধা দিদির বাড়ি এই প্রথমবার যাচ্ছি, সবকিছু গুছিয়ে ঠিকঠাক না নিলে দিদি নিজেই তো বকা দেবে নাকি? তা ঠিক, সুধা দিদির হাতে রান্নার লোভেই তো আমি এত তাড়া দিচ্ছি। কিন্তু যেভাবে আকাশটা মেঘলা হয়ে আসছে, তাতে রাস্তায় ঝড় বৃষ্টিতে পড়লে তখন কিন্তু দিদির হাতের গরম গরম খিচুড়ি আর কপালে জুটবে না। ওই মাঝ রাস্তায় আটকে থাকতে হবে। এই যে মশাই, ব্যাগ গোছানো কমপ্লিট, এবার চলো। আচ্ছা, যাওয়ার আগে সুধা দিদি আর জামাইবাবুকে একটা ফোন দিয়ে জানিয়ে দাও যে আমরা এখনই রওনা হচ্ছি। ওনারা আবার ওদিকে আমাদের জন্য চিন্তা করবেন। হ্যাঁ, ওটাই ভাবছিলাম। গাড়িটা স্টার্ট দেওয়ার আগেই ফোনটা একটু সেরে নিই। আর শোনো, জামাইবাবুর কাছ থেকে হাইওয়ে রুট ম্যাপটা একটু ভালো করে জেনে নিও কিন্তু। আমি শুনেছি ওদিকে রাস্তাগুলো নাকি বড্ড গোলমেলে, ভুল বাঁক নিলেই একদম অচেনা জায়গায় চলে যেতে হয়। আরে দূর, এই ডিজিটাল যুগে আবার রাস্তা হারানোর কি আছে? জিপিএস তো আছেই। তাও তোমার মনের শান্তির জন্য এই যে বঙ্কিমদাকে ফোন লাগিয়েছি। রুট ম্যাপ আর শর্টকাটগুলো আরেকবার কনফার্ম করে নিই। হ্যাঁ সৌরভ, শহর ছাড়িয়ে ওই নতুন ফ্লাইওভারটা পার হয়েই সোজা হাইওয়ে ধরবে। হ্যাঁ ব্যাস, আর কোনো চিন্তা নেই। আর শোনো সৌরভ, এখন তো প্রায় ওই 5:30 বাজে। তোমাদের গাড়ি যদি নর্মাল স্পিডেও আসে, খুব বেশি হলে 2 থেকে 3 ঘন্টা লাগবে। রাস্তায় কিন্তু কোনো উল্টোপাল্টা শর্টকাট নেওয়ার চেষ্টা করবে না। হাইওয়ে ধরে সোজা চলে এসো। হ্যাঁ সাবধানে এসো, রাখি তাহলে। ওরা রওনা দিল তো গো। পৃথা মেয়েটা আবার বড্ড গোছগাছ প্রিয়, নির্ঘাত ওই দেরি করিয়েছে। একদম ঠিক ধরেছ। সৌরভ তো বলছিল পৃথার ব্যাগ গোছাতেই নাকি 2 ঘন্টা লেগেছে। তবে হ্যাঁ, ওরাই মাত্র রওনা দিল। যাক বাবা, রওনা দিয়েছে শুনে বাঁচলাম। কিন্তু আকাশের মুখখানা দেখেছো, কেমন যেন থমথমে ধরে আছে। কাল বৈশাখী লক্ষণ নাকি কে জানে। মেঘের ডাকও শুনছি। ওরা ঝড় বৃষ্টির আগে আগে তাড়াতাড়ি চলে এলেই ভালো হয় গো। আরে চিন্তা করো না, সৌরভ ভালো গাড়ি চালায়, আর হাইওয়ে রাস্তা এখন অনেক চওড়া। তুমি বরং রান্নাটা শেষ করো, ওরা আসার আগে যেন গরম গরম খাবার টেবিলে রেডি থাকে। সে আমার সব রেডি। ইলিশ মাছের ঝোলটা নামালেই রান্না শেষ। তুমি বরং একটু বসার ঘরটা গুছিয়ে নাও গে যাও। ও মাগো, কি ভয়ঙ্কর বাজ পড়লো। সৌরভ, গাড়ির স্পিড আর একটু বাড়াও না, আমার বড্ড ভয় করছে। চারপাশে কোনো জনমানুষের চিহ্নও নেই। বাড়াচ্ছি তো পৃথা, কিন্তু বাতাসের যা বেগ, স্টেবিলিটি ধরে রাখাই মুশকিল হচ্ছে। বঙ্কিমদা ঠিকই বলেছিল, ঝড়টা সত্যি মাথায় চলে এলো। আর মাত্র কয়েক কিলোমিটার।
দূর, এই গাড়িটা চরম সময় নষ্ট হতে হলো। সার্ভিসিং করিয়ে আনলাম, তাও এই হাল। বন্ধ হয়ে গেল। এখন এখন কি হবে সৌরভ? এই মাঝ রাস্তায় এই ঝড়ের মধ্যে আমরা কোথায় যাব? কেউ তো কোথাও নেই। আমার আমার গাটা কেমন চমচম করছে। নেটওয়ার্ক আছে ফোনে? জামাইবাবুকে একটা কল করো না। দেখ, নেটওয়ার্ক পুরো ডাউন। দাঁড়াও, অফলাইন জিপিএস ম্যাপটা কি দেখাচ্ছে? দেখো পৃথা, ম্যাপ অনুযায়ী আমরা দিদিদের বাড়ির খুব কাছাকাছি চলে এসেছি, কিন্তু মেন রোডটা ধরে গেলে এই জঙ্গলটা পুরো ঘুরে যেতে হবে, যাতে প্রায় 1 ঘন্টা লাগবে। আর এই দেখো, এই বাম দিকের চিকন কাঁচা রাস্তাটা সোজা জঙ্গল ভেদ করে একেবারে দিদিদের পাড়ায় গিয়ে উঠেছে। এটা দিয়ে হেঁটে গেলে বড়জোর 15 থেকে 20 মিনিট লাগবে। কিন্তু সৌরভ, রাস্তাটা বড্ড অন্ধকার আর সরু। কেমন যেন অদ্ভুত অন্ধকার থমকে আছে ওখানে। মেন রোডে কোনো গাড়ি পাওয়া যায় না। এই ঝড়ে এই নির্জন রাস্তায় কোনো গাড়ি আসবে না বৃথা। এখানে দাঁড়িয়ে থাকলে তো কিছুক্ষণের মধ্যেই ভিজে একাকার হব। তার চেয়ে এই শর্টকাটটাই বেস্ট অপশন। ঠিক আছে, এখানে দাঁড়িয়ে থাকার চেয়ে হেঁটে যাওয়াই ভালো। বৃষ্টি নামার আগেই চলো দ্রুত পা চালাই। কিন্তু সাবধানে থেকো, রাস্তাটা আমার কেমন জানি ভালো ঠেকছে না। সৌরভ, একটু দাঁড়িয়ে চারপাশটা ভালো করে দেখো তো। কেমন যেন অদ্ভুত লাগছে না সবকিছু? এতগুলো বাড়ি ঘর, কিন্তু কোনো একটা ঘরেও মানুষ নেই কেন? একটা টিমটিমে আলো তো কোথাও জ্বলছে না। আসলেই তো বড় অদ্ভুত ব্যাপার। কোনো গ্রামের মানুষ কি এই ভর সন্ধ্যাবেলায় এভাবে সব আলো নিভিয়ে ঘুমিয়ে পড়তে পারে? এমনকি কোনো কুকুর বিড়ালের আওয়াজ কিংবা পশু পাখির ডাকও তো কানে আসছে না। মনে হচ্ছে পুরো গ্রামটা যেন কোনো এক গভীর ঘুমে তলিয়ে আছে। সৌরভ, আমার না বড্ড ভয় করছে। ম্যাপটা কি ভুল দেখাচ্ছে? আমরা দিদিদের পাড়ায় না এসে অন্য কোথাও চলে আসেনি তো? চলো না, আমরা মেন রোডেই ফিরে যাই। এই অন্ধকারে পেছনের এই জঙ্গল ঘেরা রাস্তায় ফেরাটা আরও বড় বিপদের হবে পৃথা। শান্ত হও। আরে আর একটু গেলেই তো কোনো না কোনো মানুষের দেখা মিলবে। পৃথা, পৃথা চোখ খোলো। এখানে এভাবে দাঁড়িয়ে থাকা যাবে না। ছাতা মাথায় দিয়ে আমার সাথে সাথে পালাও। জলদি করো, আমাদের মাথা গোজার একটা আশ্রয় খুঁজতেই হবে। সৌরভ, সৌরভ দাঁড়াও। কেউ কেউ একজন আমাদের পিছু নিয়েছে। ওই জানলার ওপাশে স্পষ্ট একটা কালো অবয়ব দাঁড়িয়ে আমাদের দেখছিল। পৃথা প্লিজ শান্ত হও, প্যানিক করো না প্লিজ। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, তার ওপর আবার ঝুম বৃষ্টি, গাছের ডালপালা বাতাসে নড়ছে। ওটার ছায়া দেখেই হয়তো তোমার ভুল মনে হয়েছে। না সৌরভ, ওটা কোনো গাছের ছায়া ছিল না। ওটা চোখ দুটো জ্বলছিল। আমি আমি নিজের চোখে দেখেছি। আমরা ভুল রাস্তায় এসেছি। ওরাই লণ্ঠনগুলো জ্বেলেছে। পৃথা, পৃথা তাকাও আমার দিকে। এই ঝড়ের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে থাকলে আমরা অসুস্থ হয়ে পড়ব। আগে মাথা গোজার একটা জায়গা খুঁজি, তারপর যা করার করব। চলো। ভেতরে কেউ আছেন? হ্যালো, আমরা পথ চলতি যাত্রী। বাইরে খুব ঝড় বৃষ্টি হচ্ছে, একটুখানি আশ্রয়ের জন্য কি ভেতরে আসতে পারি? কেউ আছেন?
অদ্ভুত তো, বাইরে থেকে মনে হলো পুরো গ্রামটা পরিত্যক্ত, অথচ এই ঘরের আসবাবপত্রগুলো দেখো, কখনো ধুলোবালিও জমেনি, কিন্তু মানুষগুলো গেল কোথায়? সৌরভ, ও ও মা গো, সৌরভ, ও 1926 সাল, এটা এটা এখানকার কোনো সময় নয়। আমার মনে পড়েছে, এটা এটা সেই অভিশপ্ত মরা গ্রাম। আমরা কোনো মায়াজালে ভেসে গেছি সৌরভ, আমরা শেষ। মরা গ্রাম, মায়াজাল? পৃথা, তুমি ভয়ের চোটে কি সব আবোল তাবোল বকছো? শান্ত হয়ে বসো তো আগে। আমি ভুল বলছি না সৌরভ। ছোটবেলায় দিদি আর আমি যখন ঠাকুমার বাড়ি যেতাম, ঠাকুমা এই এলাকার একটা অভিশপ্ত গ্রামের গল্প বলতেন। ঠিক 100 বছর আগে এক কালবৈশাখীর রাতে এই গ্রামের সমস্ত মানুষ একসঙ্গে গায়েব হয়ে যায়। কেউ বলে কোনো মারণ মহামারী, আবার কেউ বলে কোনো তান্ত্রিকের ভয়ঙ্কর অভিশাপের মায়াজালে পুরো গ্রামটা জীবন্ত কবর হয়ে গেছে। ঠাকুমা বলেছিলেন, যারা ভুল করে এই মায়া গ্রামে ঢোকে তারা তারা আর কোনোদিনও জীবন্ত ফিরে আসে না, কোনোদিন না। আর একটু পৃথা, ভয় পেও না। জঙ্গল জঙ্গল পার হলেই মেন রোড পেয়ে যাব। জোরে ছোট, জোরে, আরো জোরে। আমি আর পারছি না সৌরভ, দম আটকে আসছে আমার। না না, এটা হতে পারে না। আমরা তো সোজা রাস্তা ধরে দৌড়েছিলাম, এই বাড়িটা আবার সামনে কোত্থেকে এলো? আমি আমি বলেছিলাম না সৌরভ, এটা এটা মায়াজাল। এই গ্রাম আমাদের বের হতে দেবে না, ওরাই আমাদের ঘোরাচ্ছে। ধুর ধুর, এটা অসম্ভব, এটা অসম্ভব। আমরা গোলক ধাঁধায় আটকে গেছি, কোনো লজিক কাজ করছে না এখানে। সৌরভ, আর দৌড়ে লাভ নেই, আমাদের জীবন হয়তো এখানেই শেষ। তোমার সাথে আমার আর সংসার করা হলো না গো, আর হলো না। পৃথা, ওসব কথা বলো না, আমি তোমাকে কিচ্ছু হতে দেব না। তুমি তাকাবে না ওদের দিকে। ভেঙে পড়ো না, ওই দেখো ওপরে মন্দির। কোনো অপশক্তি কখনোই দেবতার স্থানে ঢুকতে পারে না, ওটাই আমাদের শেষ ভরসা। এখনো বন্ধ দেখাচ্ছে গো, একটা বড় রিং হলো না। রাত তো প্রায় শেষ হয়ে সকাল হতে চললো। পৃথা কোনোদিন এত দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজ করে না। ওদের ফোনটা এভাবে বন্ধ থাকার কথা নয় গো। শান্ত হও সুধা, এভাবে কেঁদে কেঁদে শরীরটা খারাপ করো না। কাল রাতে যে এরকম ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় আর বজ্রপাত হলো, হয়তো হাইওয়েতে কোনো টাওয়ার ভেঙে পড়েছে, ওদিকে নেটওয়ার্ক তো এমনিতেই দুর্বল। তুমি বুঝতে পারছো না, আমার মন বলছে ওরা কোনো বিপদে পড়েছে। ছোট বোন তো আমার, ওর কিছু হলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। এই অচেনা রাস্তায় মাঝরাতে ওরা কোথায় আশ্রয় পেল বলো তো? কোনো দুর্ঘটনা ঘটলো না তো? আমার বড্ড ভয় করছে গো। তুমি একদম ভেঙে পড়ো না সুধা, ভেঙে পড়লে চলবে না। এই তো ভোরের আলো ফুটতে শুরু করেছে, আমি এখনই তৈরি হয়ে নিচ্ছি। সকালের আলোটা আর একটু পরিষ্কার হলেই আমি নিজে বাইক নিয়ে বের হচ্ছে ওদের খোঁজে। হাইওয়ের প্রতিটা মোড়ে, প্রতিটা দোকানে আমি খোঁজ নেব। তুমি যেভাবেই হোক ওদেরকে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনো গো। আমি ভগবানকে ডাকছি, ওনারা যেন ওদেরকে রক্ষা করেন। ওরা ঠিক ফিরে আসবে, তুমি ঘরের দরজা বন্ধ করে ভেতরে থাকো, আমি তৈরি হয়ে বের হচ্ছি।
ভাই একটু এদিকে শুনবেন। গতকাল ওই বিকেল 5:30টার পর এই ছেলে আর মেয়েটা এই হাইওয়ের দিকে আসছিল। একটা কালো রঙের গাড়ি ছিল ওদের। এরপর থেকে ওদের কোনো খোঁজ পাচ্ছি না, ফোনও বন্ধ। আপনি কি কাল রাতে ওদের এই রাস্তা দিয়ে পার হয়ে যেতে দেখেছেন? না বাবু, এমন কোনো নতুন জোয়ান পোলামায়া তো চোখে পড়ে নাই। এই কাল রাতে যেরকম জমের মতো ঝড় বৃষ্টি আর তুফান শুরু হয়েছিল, এই আমি তো মাগরিবের আজানের পরেই দোকানপাট তড়ি করে লাট তুলে নিয়ে বাড়িতে চলে গেছিলাম। এই রাস্তা তো তখন একদম ফাঁকা। তবে হ্যাঁ, একটা কথা বাবু, এই কাল রাতের ওই তুফানে মেন রোডে যদি ওগো গাড়ি খারাপ হইয়া থাকে, তবে বৃষ্টির হাত থেকে বাঁচতে ওনারা ওই জঙ্গল ঘেরা ওই কাঁচা শর্টকাট রাস্তাটায় ঢোকে নাই তো? ওই যে বট গাছের পাশ দিয়ে চিপা রাস্তাটা গেছে না, ওইটা। হ্যাঁ, ওদিকে একটা শর্টকাট তো ম্যাপে দেখাই। ওদিকে গেলে কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে বাবু। ওদিকে তো যান নাই করেন, ওই রাস্তার উপরে যে অভিশপ্ত মরা গ্রাম, 100 বছর ধরে ওইখানে কোনো জ্যান্ত মানুষ পা মারাই না। যারা গেছে কেউ ফেরে নাই। তার মানে দোকানদারের কথাই ঠিক, ওরা ওই অভিশপ্ত গ্রামে ঢুকে পড়েছে। ও ঈশ্বর, পৃথা সৌরভের কি হাল হলো তাহলে? সুধা, আমাকে আটকেও না। আমি সৌরভের গাড়িটা ঠিক মরা গ্রামের ওই মুখে পরিত্যক্ত অবস্থায় পেয়েছি। ওরা ওখানেই আছে। আমি আর এক মুহূর্ত দেরি করতে পারবো না। একা হলেও আমি ওই গ্রামেই যাচ্ছি। না, আমি আমি তোমাকে ওই জমির দুয়ারে একা কোনোভাবেই যেতে দেব না। বোন আর বোন জামাইকে তো হারিয়েছি, এখন কি তোমাকে হারাবো? ও গ্রামে যারাই গেছে কেউ ফেরেনি, তুমি একা যাবে না। তাহলে কি আমি হাত গুটিয়ে বসে থাকবো সুধা? ওর ওখানে কি অবস্থায় আছে ভগবান জানে। তুমি তোমার বন্ধু কানাই দাদাকে সাথে নাও। উনি ওই এলাকার আনাজ কানাজ রুট ম্যাপ সবকিছু চেনে। উনি সাথে থাকলে আমি অন্তত কিছুটা নিশ্চিন্ত হব। শান্ত হও বৎস। তোমার ভাই আর বোন কোনো সাধারণ অশরীরীর খপ্পরে পড়েনি। আজ থেকে ঠিক 1 শতাব্দী আগে 1926 সালের এক কালবৈশাখী রাতে ওই গ্রামের জমিদার এক ভয়ঙ্কর ডাকিনী সাধনায় লিপ্ত হয়েছিল। গ্রামের নিষ্প্রাণ মানুষ যখন ওই পাপাচার বন্ধ করতে যায়, তখন সেই তান্ত্রিক জমিদার ক্রোধে পুরো গ্রামকে এক পিশাচ মায়াজালে বন্দি করে দেয়। মায়াজাল? তাহলে কি আমার ভাই বোন আর বেঁচে নেই বাবা? ওখান থেকে ওদের জীবন্ত ফিরিয়ে আনার কি কোনো উপায় নেই? দয়া করুন, দয়া করুন বাবা। উপায় আছে বৎস। ওই গ্রামের মানুষের আত্মারা আসলে দুষ্ট নয়, তারা জমিদার আর ডাকিনীর মায়াজালে বন্দী হয়ে ছায়া মূর্তি হয়ে আছে। কালবৈশাখী রাতে তারা মুক্তির জন্য জ্যান্ত শরীর খোঁজে। এই গ্রামের জমিদার বাড়ির কুলদেবতা শিব মন্দিরে যদি এই পবিত্র স্ফটিকটি স্থাপন করা যায়, তবে সেই 100 বছরের প্রাচীন মায়াজাল ছিন্ন ভিন্ন হয়ে যাবে, আর তারা পরম মুক্তি পাবে, আর তোমার ভাই বোনও রক্ষা পাবে। কিন্তু মনে রেখো, কাজটি অত্যন্ত বিপজ্জনক। একটু ভুল হলে তোমরাও চিরদিনের জন্য ওই মায়াজালে বিলীন হয়ে যাবে। আর বিলম্ব নয়, চলো চলো, আমি নিজেও তোমাদের সাথে যাব মায়াগ্রামে। বঙ্কিম, ওই দেখ, হাজার হাজার ভূত চারপাশ থেকে আমাদের ঘিরে ধরছে। আমরা তো শেষ হয়ে যাব। ভয় পেলে চলবে না কানাই। সৌরভ আর পৃথা ওই মন্দিরের ভেতরে আছে, আমাদের ওখানে পৌঁছতেই হবে। সৌরভ, পৃথা, তোমরা ভেতরে আছো? বঙ্কিমদা, আমরা ভেতরে, আমরা অক্ষত আছি, কিন্তু বাইরে ওরা আমাদের মেরে ফেলবে। আমাদের বাঁচাও।
ওম নমঃ শিবায় মোহমায়া চিন্নং কুরু কুরু স্বাহা পিশাচ শক্তি দূরং গচ্ছ। ওম নমঃ শিবায় মোহমায়া চিহ্ন কুরুং কুরুং স্বাহা পিশাচ শক্তি দূরং গচ্ছ। বঙ্কিম, এই নাও পবিত্র স্ফটিক। ছায়ামূর্তিগুলো আবার মন্ত্রের তেজে সাময়িক দুর্বল হয়েছে। এই সুযোগ, তুমি দরজায় খিল খুলে ভেতরে যাও আর মূল শিবলিঙ্গের মাথায় এটি স্থাপন করো। দ্রুত করো বৎস, আমার কাছে সময় খুব সীমিত। এখনো সৌরভ, আগে আগে আমাদের অভিশাপ ভাঙতে হবে। ধন্য হে সাধু মহাত্মা, ধন্য হে যুবক। 1 শতাব্দী ধরে আমরা এক নরক যন্ত্রণার মায়াজালে বন্দী হয়েছিলাম। আজ তোমাদের মাধ্যমে আমাদের ওপর থেকে সেই তান্ত্রিকের অভিশাপ চিরতরে মুক্তি পেল। তোমাদের এই দিন আমরা কোনোদিনও ভুলবো না। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। পরমেশ্বরের ইচ্ছায় তোমরা আজ মুক্ত। এবার তোমরা বৈকুণ্ঠে গমন করো। জামাইবাবু, দিদি ওদিকে একা একা আমাদের জন্য সারা রাত ধরে কতটা কেঁদেছে আমি ভাবতে পারছি না। তোমরা আজ ভগবানের দূত হয়ে এসেছিলে আমাদের বাঁচাতে। আজ যদি তোমরা ঠিক সময় ওই মন্দিরে না পৌঁছাতে, আমরা হয়তো আর কোনোদিন দিদির কাছে ফিরতে পারতাম না। ওসব কথা এখন ভুলে যাও পৃথা। কাল রাতটা আমাদের সবার জন্য একটা পরীক্ষা ছিল। সুধা পথে বসে আছে, চল এবার বাড়ি ফেরার পালা। আপনি আজ আমাদের শুধু প্রাণই বাঁচাননি বাবা, 100 বছর ধরে চলে আসা একটা মস্ত বড় একটা অভিশপ্ত রহস্যের চিরতরে অবসান ঘটালেন। আপনার এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। ঋণ তো প্রকৃতির শোধ হলো বাবা, তা আমি তো কেবল নিমিত্ত মাত্র। তোমাদের ভালোবাসার বঙ্কিমের অদম্য সাহসেই সেই পবিত্র স্ফটিকটিকে শিবলিঙ্গ পর্যন্ত পৌঁছতে সাহায্য করেছে। অহংকার আর অভিশাপের মায়াজাল যে গ্রামকে গ্রাস করেছিল, আজ তা পবিত্র আলোয় ধুয়ে সাফ হয়ে গেল। এই গ্রাম এখন সম্পূর্ণ মুক্ত। আর ভাই সৌরভ, ডিজিটাল ম্যাপের ওপর অন্ধবিশ্বাসটা এবার একটু কমাবে কেমন? পরের বার এই রাস্তায় এলে মেইন রোড ধরে সোজা জামাইবাবুর বাড়ি চলে আসবে, কোনো শর্টকাট নয়। একদম কানাইদা, কান ধরে শিক্ষা হয়েছে আমার। জিপিএস এর চেয়ে এই মাটির মানুষের অভিজ্ঞতার দাম অনেক বেশি। সূর্য অনেক ওপরে উঠে গেছে বাবা, মায়াজাল কেটে গেছে। এবার তোমরা নিশ্চিন্ত মনে নিজেদের ঘরে ফেরো। ভালো থেকো সবাই। অন্ধকার যতই দীর্ঘ হোক না কেন, আলোর একটা বিন্দুর কাছে তাকে হার মানতেই হয়। আজকের প্রশ্ন, মাঝ রাস্তায় সৌরভের গাড়িটি নষ্ট হওয়ার পর তারা কোন গাছের নিচে আশ্রয় নিয়েছিল? সঠিক উত্তরটি কমেন্টে লিখে জানান এবং সঠিক উত্তরের সাথে অবশ্যই আপনার নাম এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই লিখে জানাবেন। আমাদের কিছু প্রিয় কমেন্ট। ধন্যবাদ।